সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো প্রিএমশন বা অগ্রগামী মামলা কি, কে কে প্রিএমশন মামলা করতে পারবেন, কোন আইনে প্রিএমশন মামলার খরচ কত, কতদিনের মধ্যে প্রিএমশন মামলা করতে হবে, কোন কোন ক্ষেত্রে অগ্রগামী মামলা করা যায় না বা অগ্রগামী মামলা থেকে বাঁচার উপায় কি ইত্যাদি বিষয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। শুরুতে জানবো প্রিএমশন বা অগ্রগামী মামলা কি। কোনো জমির মালিক যখন সেই জমির সহশরিক বা পার্শ্ববর্তী জমির মালিকদেরকে না জানিয়েই অন্য কোনো ব্যক্তির কাছে অর্থাৎ কোনো আগন্তুকের কাছে সেই জমি বিক্রি করে দেয়, তখন ওই জমির সহশরিকরা বা পার্শ্ববর্তী জমির মালিকরা যে অধিকার বলে সেই জমি পুনরায় ক্রয় করতে পারবেন বা পারেন সেটাকে বলা হয় অগ্রক্রয় অধিকার। এই সংক্রান্ত মামলাকে বলা হয় অগ্রক্রয় মামলা বা প্রিএমশন মামলা। যেমন এটা যদি একটি অখণ্ড জমি হয়, এই জমির মালিক যদি হয় চারজন, এখন এর মধ্যে কোনো একজন যদি তার অংশটা অপর তিনজনকে না জানিয়ে বিক্রি করে দেয়, তখন ওই জমির অপর যে তিনজন আছেন অথবা এই জমির পার্শ্ববর্তী যারা মালিক আছেন তারা যদি সেই জমিটা কিনতে চান, তাহলে আদালতে যে মামলার মাধ্যমে এই জমিটি পুনরায় তারা কিনতে পারেন সেটাকে বলা হয় অগ্রক্রয় মামলা। এই অগ্রক্রয় মামলা করা হয় তিন আইনের অধীনে। তিনটি, যেমন কৃষি জমির ক্ষেত্রে, কৃষি জমির ক্ষেত্রে বলতে গ্রাম অঞ্চলের জমির ক্ষেত্রে, সেটা যেই শ্রেণীরই হোক না কেন, গ্রাম অঞ্চলের জমির ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করা হয় রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারা অনুসারে। আর অকৃষি জমির ক্ষেত্রে প্রিএমশন মামলা করা হয় অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এর 24 ধারা অনুসারে। অকৃষি জমি বলতে মহানগর, পৌরসভা, এই সকল এলাকার জমির ক্ষেত্রে এই আইনের অধীনে মামলা করতে হয়। আর কৃষি, অকৃষি, গ্রাম, শহর, এই সকল ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে মুসলিম আইন। এই মুসলিম আইনে, যাকে হকসুবা বলা হয়, এই মুসলিম আইনের অধীনে কেউ গ্রাম অঞ্চলের জমির ক্ষেত্রেও প্রিএমশন মামলা করতে পারবে, আবার শহর অঞ্চলের জমির ক্ষেত্রেও প্রিএমশন মামলা করতে পারবেন। এখন আমরা জানবো কোন আইনে কে কে প্রিএমশন মামলা করতে পারেন। এর আগে জেনে নেই, এছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের 44 ধারার দ্বিতীয় অংশ বা বাটর আইন 1893-এর 4 ধারা মোতাবেকও কিন্তু অগ্রক্রয়ের সুযোগ রয়েছে। আচ্ছা, এবার আমরা জানবো কৃষি জমির ক্ষেত্রে কে প্রিএমশন মামলা করতে পারবেন। এই 96 ধারায় মামলা করতে কেবল তিনিই পারবেন যিনি ওই জোতের কেবল উত্তরাধিকার সূত্রে সহশরিক, অর্থাৎ কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে সহশরিক হইলেই কেবল এই 96 ধারার অধীনে কেউ অগ্রক্রয় মামলা করতে পারবেন। এছাড়া 2006 সালের সংশোধনীর পূর্বে এই সংলগ্ন জমির মালিক বা ক্রয়সূত্র জমির মালিকরাও এই 96 ধারা মোতাবেক অগ্রক্রয় মামলা করতে পারতেন, কিন্তু 2006 সালের সংশোধনীর পরে এখন মাত্র কেবল উত্তরাধিকার সূত্রে সহশরিকরাই এই 96 ধারার অধীনে অগ্রক্রয় মামলা করতে পারেন। তাহলে কি কেউ যদি উত্তরাধিকার সূত্রে সহশরিক না হয়, তাহলে কি সেই কৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করতে পারবে না? পারবে। এই যে তার জন্য মুসলিম আইন রয়েছে। মুসলিম আইনে সহশরিক, এই সংলগ্ন জমির মালিক বা জমির উপর দিয়ে যাদের রাস্তা বা পানি নিষ্কাশনের নালা রয়েছে তারাও মুসলিম আইন অনুসারে অগ্রক্রয় মামলা করতে পারবেন। আর অকৃষি জমির ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সহশরিক, ক্রয় সূত্রে সহশরিক বা খতিয়ান সূত্রে সহশরিক বা যেভাবেই হোক জোতের সহশরিক সবাই এই অকৃষি জমির ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করতে পারবেন। তবে সংলগ্ন জমির মালিকরা আবার কিন্তু এই ক্ষেত্রে অগ্রক্রয় মামলা করতে পারছেন না। তাহলে তার জন্য কি কৃষি জমির ক্ষেত্রে বা শহর অঞ্চলের জমির ক্ষেত্রে, তাহলে কেউ যদি সংলগ্ন জমির মালিক প্রিএমশন করতে চান তাহলে তাকে মুসলিম আইনের আশ্রয় নিতে হবে, কারণ মুসলিম আইনে সংলগ্ন জমির মালিকরাও অগ্রক্রয় মামলা করতে পারেন। এবার আমরা জানবো কোন আইনে কতদিনের মধ্যে মামলা করতে হবে। 96 ধারায় যদি কেউ মামলা করতে চায় তাহলে বিক্রেতা যদি তাকে নোটিশ দেয়, নোটিশ পাওয়ার 2 মাসের মধ্যে, আর যদি নোটিশ না দেয় তাহলে বিক্রয় সম্পর্কে অবগত হওয়ার 2 মাসের মধ্যে মামলা করতে হবে। তবে কোনোভাবেই ওই জমি নিবন্ধনের 3 বছরের পরে আর এই আইনে মামলা করা যাবে না। আর অকৃষি জমির ক্ষেত্রে অর্থাৎ শহর অঞ্চলের জমির ক্ষেত্রে যদি বিক্রেতা নোটিশ দেয় তাহলে 4 মাস, আর যদি নোটিশ না দেয় তাহলে হস্তান্তর সম্পর্কে অবগত হওয়ার 4 মাসের মধ্যে মামলা করতে হবে। তবে কোনোভাবেই হস্তান্তরের 1 বছর পর আর মামলা করা যাবে না। এটা তামাদি আইনের অনুচ্ছেদ 10 মোতাবেক। আর মুসলিম আইনে এক্ষেত্রেও হস্তান্তরের 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এবার আমরা জানবো যে কোন আইনে মামলা করলে কত টাকা আদালতে জমা দিয়ে মামলা করতে হবে। কেউ যদি এই 96 ধারা মোতাবেক অর্থাৎ গ্রাম অঞ্চলের জমির ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারার অধীনে যদি কেউ যদি আদালতে প্রিএমশন মামলা করে তাহলে তাকে 300 টাকা কোর্ট ফি, দলিল মূল্য। দলিল মূল্য মানে হচ্ছে ওই যে দলিলের বিরুদ্ধে আপনি মামলা করলেন ওই দলিলে যে মূল্যটা দেখানো হয়েছে সেই দলিল মূল্য আদালতে জমা দিতে হবে। ওই দলিল মূল্যের 25% ক্ষতিপূরণ জমা দিতে হবে।
8% সরল সুদ জমা দিতে হবে, দলিল মূল্যের 8% সরল সুদ। এই অর্থাৎ দলিল যেদিন সম্পাদন হলো সেই তারিখ থেকে যেদিন মামলা ফাইল করা হলো এই সময়ের হিসাবে বাৎসরিক 8% সরল সুদ জমা দিতে হবে। এক্ষেত্রে কিন্তু দলিল রেজিস্ট্রেশন আর ফাইলিং সময় না, ওই যে দলিল যেদিন সম্পাদন হলো, দলিলটা যেদিন সম্পাদন হলো সেই সম্পাদনের তারিখ থেকে আর যেদিন মামলা করলেন এই যে সময়, এখন 2 বছর হইলে তাইলে কেউ 2 বছরের জন্য 8% করে দিতে হবে, কেউ 1 বছর হইলে 1 বছরের জন্য 8% দিতে হবে, অর্থাৎ বাৎসরিক 8% সরল সুদ দিতে হবে। এছাড়া পরবর্তীতে জমা দিতে হবে যদি ক্রেতা যদি কোনো যিনি জমিটা কিনেছিলেন তিনি যদি ওই জমির কোনো উন্নয়ন করে থাকেন, এই ব্যাপার যদি তিনি যদি কোনো ব্যয় করে থাকেন তাহলে সেই ব্যয়টাও পরবর্তীতে আদালতের নির্দেশ সাপেক্ষে জমা দিতে হবে। আর কেউ যদি অকৃষি জমির ক্ষেত্রে অর্থাৎ শহরাঞ্চলের জমির ক্ষেত্রে যদি কেউ সেকশন 24 অনুসারে যদি কেউ আদালতে প্রিয়াম্পশন মামলা করে তাহলে তার ক্ষেত্রে কি কি টাকা জমা দিতে হবে? 300 টাকা কোর্ট ফি, দলিল মূল্য, 5% ক্ষতিপূরণ এবং পরবর্তীতে জমা দিতে হবে যদি ক্রেতা যদি কোনো জমি উন্নয়ন বাবদ কোনো ব্যয় করে থাকে ওই ব্যয় এবং ব্যয়ের উপর 6.25% হারে সরল সুদ। আর কেউ যদি মুসলিম আইনে অগ্রগামী মামলা করে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আগে থেকে তাকে কোনো দলিল মূল্যের টাকা জমা দিতে হয় না। এই ক্ষেত্রে তাকে কত টাকা জমা দিতে হয়? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি 2%, দলিল মূল্যের 2%, অর্থাৎ তবে সর্বোচ্চ 40,000 টাকা। 110 কোটি টাকারও যদি দলিল মূল্য হয় তাহলে সেক্ষেত্রেও তাকে সর্বোচ্চ 40,000 টাকাই দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা যদি একটা দলিলের মূল্য হয় তাহলে তাকে জমা দিতে হবে কেবলমাত্র 1 লক্ষের 2% 2,000 টাকা, আর 2,000-এর উপর 15% ব্যাট অর্থাৎ 300 টাকা। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকা মূল্যের একটি দলিলের উপর প্রিয়াম্পশন করতে চায় তাহলে তাকে 2,300 টাকা আদালতে জমা দিতে হচ্ছে। অর্থাৎ মুসলিম আইনে কিন্তু আগে থেকে কোনো টাকা পয়সা জমা দেওয়া লাগছে না। এদিকে আরেকটি বিষয় জেনে রাখি, এই মুসলিম আইনে কেউ যদি প্রিয়াম্পশন বা অগ্রগামী মামলা করতে চায় তাহলে তাকে কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। ইতিমধ্যে আমরা জেনেছি মুসলিম আইনে কারা কারা অগ্রগামী মামলা করতে পারেন। যে সহশরিক পারেন, জমির উপর দিয়ে যাদের রাস্তা বা পানি নিষ্কাশনের নালা রয়েছে তারাও পারেন, বা সংলগ্ন জমির মালিকও পারেন। কিন্তু এই ক্ষেত্রে কিছু প্রক্রিয়া মেনটেন করতে হয়। প্রক্রিয়াটা কি? যখন যিনি প্রিয়াম্পশন করতে চান তিনি যখনই জমি বিক্রি সম্পর্কে অবগত হবেন তখনই তিনি জমিটা ক্রয়ের জন্য তার আগ্রহ প্রকাশ করতে হবে, তিনি তার অভিমত প্রকাশ করতে হবে, তিনি জমিটা কিনতে যাচ্ছেন সেটা জানাতে হবে। আর পরবর্তীতে সেই একই দাবিটা অর্থাৎ তিনি যে জমিটা কিনতে চাচ্ছেন এই দাবিটা দুইজন সাক্ষীর সম্মুখে, ক্রেতা বা জমিটা যিনি ক্রয় করেছেন বা বিক্রি করেছেন তাদের সম্মুখে অথবা ওই জমিতে অবস্থান করে বা জমিটাকে উদ্দেশ্য করে দুইজন সাক্ষী রেখে এই দাবিটা পুনরায় ব্যক্ত করতে হবে। এটাকে বলা হয় তলবি ইশাদ। এই দুইটা দাবির পরে যদি তাকে জমি দিয়ে দেয় তাহলে তো হলোই, আর যদি না দেয় তাহলে পরবর্তীতে তিনি আদালতে মামলা করবেন এই জমি ফেরত পাওয়ার জন্য বা জমি পুনরায় কেনার জন্য। এটাকে বলা হয় তলবি তমলিক। এই প্রক্রিয়াগুলো যদি এই যে প্রথম দুইটা প্রক্রিয়া যদি সঠিকভাবে অনুসরণ করা না হয় তাহলে কিন্তু এই তৃতীয় ধাপে যাওয়ার আর সুযোগ নেই, মানে মামলা করলেও সেটা বাতিল হয়ে যাবে। বা যদি সাক্ষীগুলো যদি সঠিক না থাকে, প্রথম যে দাবি করলো সেটা যদি সঠিক না থাকে, এই প্রক্রিয়াটা মেনটেন না করলে কিন্তু মুসলিম আইনে অগ্রগতি করলে পরবর্তীতে সুবিধা পাবেন না বা মামলা বাতিল হয়ে যাবে। এবার আমরা জানবো কোন কোন ক্ষেত্রে অগ্রগামী মামলা চলে না। যদি জমিটা যদি সহ অংশীদারদের নিকট যদি হস্তান্তর করে, বিনিময় দলিলের ক্ষেত্রে প্রিয়াম্পশন মামলা চলে না, বা বিভক্তি দ্বারা হস্তান্তর করলেও সেক্ষেত্রে প্রিয়াম্পশন মামলা চলে না। স্বামী স্ত্রী পরস্পরের অনুকূলে দানসূত্রে যদি কেউ দানমূল্য যদি কেউ হস্তান্তর করে তাহলে সেক্ষেত্রেও প্রিয়াম্পশন মামলা চলে না। রক্তের সম্পর্কের 3 স্তরের মধ্যে কোনো আত্মীয়ের অনুকূলে দান বা হেবা করলেও সেক্ষেত্রেও প্রিয়াম্পশন মামলা চলে না। হেবা বিলাওয়াজের ক্ষেত্রেও প্রিয়াম্পশন মামলা চলে না। তবে অর্থের বিনিময়ে যদি কেউ হেবা বিলাওয়াজ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার প্রিয়াম্পশন মামলা করা যাবে। ওয়াকফ বা দেবোত্তর সম্পত্তির ক্ষেত্রে প্রিয়াম্পশন মামলা করা যায় না, কারণ অর্থাৎ ওয়াকফ দেবোত্তর মানে কেউ যদি ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেয় তাহলে সেক্ষেত্রেও ওয়াকফ আপনি প্রিয়াম্পশন মামলা করতে পারবেন না। অগ্রক্রয় মামলা করার পূর্বে দ্বিতীয় হস্তান্তর হয়ে গেলেও প্রিয়াম্পশন মামলা করা যায় না। অগ্রক্রয় অর্থাৎ আপনি মামলার যিনি প্রিয়াম্পশন করতে চাচ্ছেন তিনি মামলা করার আগেই যদি যিনি ক্রয় করেছিলেন তিনি অন্য কোথাও হস্তান্তর করে দেন তাহলে এই ক্ষেত্রে আপনি প্রিয়াম্পশন মামলা করতে পারবেন না। আর বন্টননামা বা নামজারির মাধ্যমে হোল্ডিং বা জোত আলাদা হয়ে গেলেও প্রিয়াম্পশন মামলা করা যায় না। কোন ক্ষেত্রে? এই যে এই কৃষি জমির ক্ষেত্রে, যেহেতু আর অকৃষি জমির ক্ষেত্রে যদি জোত আলাদা হয়ে যায়, কিন্তু আপনি মুসলিম আইনে কিন্তু আবার ঠিকই করতে পারবেন। বন্টননামার মাধ্যমেও যদি জোত আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনি মুসলিম আইনে শরিক রয়ে গেছে, কিন্তু উত্তরাধিকার সূত্রে যেহেতু শরিক হওয়ার পরেও যদি কেউ যদি বন্টননামা দলিল করে আলাদা হয়ে যায় তাহলে কিন্তু তার পরবর্তীতে এই আইনে কিন্তু তিনি করতে পারছেন না, তাহলে তার জন্য ওই মুসলিম আইন রয়েছে। আবার নামজারির মাধ্যমেও যদি আলাদা হয়ে যায় তাহলে কিন্তু আবার এই অগ্রগয় করা যাচ্ছে না, কিন্তু ওই মুসলিম আইনে আবার করা যাচ্ছে। আবার নামজারির মাধ্যমে আলাদা হয়ে গেলে এখানে আরেকটি বিষয় আছে যে আপনি নামজারি করলেন, সহশরিকদেরকে কোনো নোটিশ দিলেন না, গোপনে করে ফেললেন,
জোটটা আলাদা করে ফেললেন, হ্যাঁ, এটা কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে না, নোটিশ দিয়ে নামজারি করতে হবে। নোটিশ দিয়ে যদি নামজারি না করা হয় তাহলে কিন্তু তার ওই অগ্রগয়ের অধিকার বলবৎ থেকে যায়। এবার আমরা জানবো মামলা যাদেরকে পক্ষভুক্ত করতে হবে, না হলে পক্ষদোষের দলিলটা মামলাটা বাতিল হয়ে যাবে। উত্তরাধিকার সূত্রে সহশরিকদেরকে পক্ষভুক্ত করতে হয়। যদি আপনি এই কৃষি জমির ক্ষেত্রে অগ্রগয় করেন 96 ধারার অধীনে, পূর্বে এই 96 ধারার অধীনে মামলা করলে উত্তরাধিকার সূত্রে সহশরিক, ক্রয় সূত্রে সহশরিক, সংলগ্ন জমির মালিক সবাইকে পক্ষভুক্ত করতে হতো, না হলে পক্ষদোষে এটা বাতিল হয়ে যেত। কিন্তু এখন কিন্তু যেহেতু 2006 সালের পরে কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে সহশরিকটাই অগ্রগয় করতে পারেন কৃষি জমির ক্ষেত্রে এই আইনের অধীনে, তাহলে এই আইনের অধীনে মামলা করলে এখন এখন কেবল উত্তরাধিকার সূত্রে সহশরিকদেরকে পক্ষভুক্ত করলেই হবে। আর যদি অন্য এই অকৃষি জমির ক্ষেত্রে করা হয় তাহলে এক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে, ক্রয় সূত্রে অন্যান্য বা সংলগ্ন জমি মালিকদেরকে আপনি পক্ষভুক্ত করতে হবে। আর যদি কেউ মুসলিম আইনে করে, যেহেতু মুসলিম আইনে সবারই সুযোগ রয়েছে, তাহলে এক্ষেত্রে আমি সবাইকে পক্ষভুক্ত করতে হবে। এবার আমরা জানবো অগ্রক্রয় থেকে বাঁচার উপায় কি। অগ্রক্রয় থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে আপনি যারা অগ্রক্রয় করতে পারেন, মানে অর্থাৎ সংলগ্ন জমির মালিক সহ শরিক, হ্যাঁ, এদেরকে নোটিশ দিতে হবে। যদি নোটিশ দিয়ে দেন তাহলে তারা যে অগ্রক্রয়ের সময়সীমা, তাহলে তাদেরটা কমে গেল, যে 2 মাস 4 মাসের মধ্যে তারা অগ্রক্রয় করতে হবে, তাহলে আর সেই সুযোগ থাকছে না। অর্থাৎ আপনি তাদেরকে নোটিশ দিলেন, এই নোটিশ পাওয়ার এই সময়ের মধ্যে যদি তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে মানে আপনি সেফ। অথবা বিনিময় দলিলের মাধ্যমে, অর্থাৎ আপনি যে জমিটা কিনতে চাচ্ছেন সেই জমির সাথে যদি আপনার সামান্য অংশ বিনিময় করেন, তাহলে এই ক্ষেত্রে আপনি সেফ হয়ে যাবেন। বিনিময় দলিলের ক্ষেত্রে অগ্রক্রয় চলে না, আংশিক ক্রয়ের ক্ষেত্রে অগ্রক্রয় চলে না। আর প্রকৃত মূল্যে দলিল করা, এখানে এটা ইম্পর্টেন্ট। আপনি জমি কিনেছেন 10 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে দলিল করলেন 10 লাখ টাকা, তাহলে তো এখানে যদি আপনি পরবর্তী পিএমশন করে আপনি যদি ঠকে মানে মামলা হেরে যান তাহলে কিন্তু আপনি লুজার হবেন। আর যদি প্রকৃত মূল্য দলিল করেন, যেই ক্ষতিপূরণের কথা বলেছে, এই যে 25% ক্ষতিপূরণ, 8% সরল সুদ, হ্যাঁ, এই যে 5% ক্ষতিপূরণ, 6.25% যে সুদ, হ্যাঁ, ইত্যাদি, এই ক্ষতিপূরণের ব্যবস্থা থাকাতে আপনি প্রকৃত মূল্য দলিল করলে প্রিএমশন মামলা আপনি হেরে গেলেও আপনার কোনো সমস্যা নেই, আপনি বেনিফিটেড হচ্ছেন, মানে আপনার তেমন ক্ষতি হচ্ছে না। তাহলে আপনি প্রকৃত মূল্য দলিল করতে হবে। তারপর হচ্ছে সাক্ষী রাখা। আপনি যারা প্রিএমশন করতে চায় তাদেরকে যদি আপনি দলিলে সাক্ষী রাখেন, হ্যাঁ, বায়না করার সময় যদি তাদেরকে সাক্ষী রাখেন, তাহলে তারা পরবর্তীতে ওই জমি কেনার জন্য পুনরায় মামলা করতে পারবে না, কারণ তারা তখন বলতে পারবে না যে এই জমিটা যে বিক্রি হচ্ছে আমি জানতাম না। তবে এখানে মৌখিক সাক্ষী আবার গ্রহণযোগ্য হবে না। যারা প্রিএমশন করতে পারে তারা যদি কেউ আপনাকে মৌখিকভাবে ইয়ে দেয় যে না ভাই আপনি কিনেন, আমি প্রিএমশন করবো না, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, মৌখিক স্বীকৃতি আপনার গ্রহণযোগ্য হবে না। তাদেরকে দলিলে সাক্ষী শনাক্তকারী হিসেবে রাখবেন, তাহলে তারাও পরবর্তীতে অগ্রক্রয় মামলা করতে পারবে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, এই যদি এই কৃষি জমির ক্ষেত্রে যদি কেউ যদি এই 96 ধারার অধীনে অগ্রক্রয় মামলা করে রায় পান, তাহলে যে প্রিএমটরকে 60 দিনের মধ্যে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য নির্দেশ দিবেন। অর্থাৎ যিনি জমিটা কিনেছিলেন তাকে নির্দেশ দিবেন যেন 60 দিনের মধ্যে জমিটা যিনি কিনতে চাচ্ছেন তাকে রেজিস্ট্রি করে দেয়। তিনি যদি রেজিস্ট্রি করে না দেন তাহলে আদালত পরবর্তীতে নিজে দাতা হয়ে পরবর্তী 60 দিনের মধ্যে দলিলটা ওই যিনি রায় পেয়েছেন তাকে দলিল করে দিবেন এবং জমি বুঝিয়ে দিবেন। এই কৃষি জমি ছাড়াও যে অন্যান্য যে 2 আইনে যদি কেউ মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে আদালতের রায়টাই এই যথেষ্ট। এই ক্ষেত্রে আলাদাভাবে আবার আর কোনো দলিল করতে হবে না, কিন্তু কৃষি জমির ক্ষেত্রে এই আইনের অধীনে আপনি আলাদাভাবে দলিল করতে হবে। আসলে প্রিএমশনের জন্য ভিন্ন ভিন্ন আইনে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় বিধায় প্রিএমশন বিষয়টা একটু জটিল। তবে আমি চেষ্টা করেছি পূর্বে সেটা আলোচনা করার। ভিডিওর মাধ্যমে হয়তো সকল কিছু খুঁটিনাটি বিষয় হয়তো আলোচনা করা সম্ভব হয়নি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।